অভ্যন্তরীণ কোন্দল সহ নানা সমস্যায় জড়িয়ে পড়েছে তৃণমূল আওয়ামী লীগ। নিরসনে কঠোর অবস্থানে কেন্দ্র। দু একটা জায়গায় দ্বন্দ্ব হয়েছে, এটা খুবই দুঃখজনক। যারা এই দ্বন্দ্ব সৃষ্টি বা অনার সৃষ্টির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দলীয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকলের ঐক্যবদ্ধ হয়ে দলের নির্দেশ মেনে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। শুরু হয়েছে তৎপরতা। বিভিন্ন জেলায় নেতৃবৃন্দ যাচ্ছেন এবং দল পুনর্গঠন করার কাজ ইতিমধ্যে পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে। নির্বাচন কমিশন পুনর্গঠন, এটাকে শক্তিশালীকরণ এবং আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম একসাথে সমান্তরালভাবে চলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি সাদিত রাজু এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী। সিলেটে 11 পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ। মনোনয়নপত্র নিলেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। রোহিঙ্গাদের বের করে দিতে সীমান্তের কাছে অত্যাচার চালাচ্ছে মিয়ানমারের সেনারা। উখিয়া টেকনাফ থেকে 70 রোহিঙ্গা সহ 4 দালাল আটক। দুদেশের পতাকা বৈঠক চলছে। সারা দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু। প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। প্রক্রিয়াকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। এবং কাল থেকে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। রিটার্ন দাখিলের সংখ্যা বাড়বে আশা এনবিআরের। বেশি আয়ের নাগরিকদের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের। অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার ও সুযোগ সন্ধানীদের তৎপরতা সহ নানামুখী সমস্যায় জড়িয়ে পড়েছে তৃণমূল আওয়ামী লীগ। এই অবস্থা চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনে তা প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে বিষয়টি আমলে নিয়ে যে কোনো মূল্যে তৃণমূলের সমস্যার সমাধান করতে চায় ক্ষমতাসীন দলটি। আরো জানাচ্ছেন রোজিনা রোজি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে এভাবেই অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। টানা ক্ষমতায় থাকায় দলের পদ পদবি ব্যবহার করে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত অনেকে। তবে এভাবে চলতে থাকলে তা আগামী জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। বিরোধী দলীয় লোকজন মাঠ থেকে প্রায় অদৃশ্য হয়ে গেছে। ভাগাভাগি এখন নিজেদের মধ্যেই তাদের লাগার কথা, এবং এটা আমরা ইউনিয়ন পরিষদে যে নির্বাচন হয়েছে সেটাতে দেখেছি। এবং যেহেতু জাতীয় নির্বাচনে আপনার এই ক্ষমতা প্লাস আপনার এই যে একটা সুযোগ, আমি অনেক কিছু করে নিতে পারবো, এটা অনেক বেশি বৃহৎ। সুতরাং এখানে আপনার এর প্রভাব পড়বে। অভ্যন্তরীণ কোন্দল নিরসনে ইতোমধ্যে জেলা উপজেলা পর্যায়ে সভা সমাবেশ শুরু করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। নিয়ম শৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন তারা। দু একটা জায়গায় দ্বন্দ্ব হয়েছে, এটা খুবই দুঃখজনক। প্রতিটি ক্ষেত্রে কিন্তু তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে যারা এই দ্বন্দ্ব সৃষ্টি বা এই অনার সৃষ্টির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দলীয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাই এমপি হতে পারবে না, সবাই উপজেলা চেয়ারম্যান হতে পারবে না, কিন্তু বিভিন্নভাবে আমরা তাদের মূল্যায়ন করব এবং সকলের ঐক্যবদ্ধ হয়ে দলের নির্দেশ মেনে কাজ করতে হবে। তাহলে পরে কিন্তু একমাত্র আমরা আমাদের আগামী নির্বাচনের বিজয় নিশ্চিত করতে পারব। তৃণমূলে কিছু সমস্যা থাকলেও এই মুহূর্তে দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছেন না বলেই জানালেন তারা। তৃণমূলের নেতাকর্মীদের। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। তৃণমূল থেকে কেন্দ্রের সাংগঠনিক শক্তি জোরদার করে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। এ লক্ষ্যে জোর তৎপরতা শুরু করে দিয়েছে দলটি। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠন ও গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টাও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলন প্রস্তুতি নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন সালাউদ্দিন সুমন।
2014 সালের 5 জানুয়ারির নির্বাচনের আগে ও পরে 2 দফায় আন্দোলনে নেমেও দাবি আদায়ে ব্যর্থ হয় বিএনপি। এরপর সাংগঠনিক দুর্বলতা সহ নানাবিধ চাপে কোণঠাসা হয়ে পড়ে দলটি। দল গোছাতে এবছরের 19 মার্চ রাজধানীতে অনুষ্ঠিত হয় বিএনপির ষষ্ঠ কাউন্সিল। পরে 4 দফায় ঘোষণা করা হয় 502 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনও এখন শেষ পর্যায়ে। হাইকমান্ডের নির্দেশে তৃণমূলে কমিটি গঠনের কাজও এগিয়ে চলছে বলে জানালেন দলের এই শীর্ষ নেতা। মূল দল এবং অঙ্গ সংগঠন সমূহ নতুনভাবে গঠন করার জন্য মাননীয় চেয়ারপারসন অনেকগুলো টিম করে দিয়েছেন। সেই মোতাবেক বিভিন্ন জেলায় নেতৃবৃন্দ যাচ্ছেন এবং দল পুনর্গঠন করার কাজ ইতিমধ্যে পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে। সাংগঠনিক শক্তি জোরদার করে শিগগিরই মাঠের আন্দোলনে নেওয়ার পরিকল্পনার কথাও জানালেন তিনি। আমাদেরকে আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। যেখানে ঘাটতি আছে এই কমিটি সমূহ পুনর্গঠন করার মাধ্যমে সেই ঘাটতি পূরণ করে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব বলে আশা রাখি। নিয়মতান্ত্রিক পন্থায় সরকার বদল যদি না হয় তাহলে যে ধরনের ঘটনাবলী বিভিন্ন দেশে ঘটেছে আমরা দেখেছি, আমি আশা করি সেটা বাংলাদেশে ঘটবে না। কিন্তু সেটা যদি ঘটে থাকে তাহলে সবার জন্য দুর্ভাগ্য। সকল রাজনৈতিক দলের ঐক্যমতের রাজপথের আন্দোলনের পাশাপাশি সম্প্রতি নির্বাচন কমিশন নিরপেক্ষ ও শক্তিশালীকরণে বেগম জিয়া যে প্রস্তাবনা দিয়েছেন তা নিয়ে তৎপরতা অব্যাহত রাখার কথা বললেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন কমিশন পুনর্গঠন, এটাকে শক্তিশালীকরণ এবং আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম একসাথে সমান্তরালভাবে চলছে। নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা আরো জানালেন, এবারের আন্দোলনে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে বিএনপির। জনগণ যে দেশের মালিক। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেটে নবগঠিত 11 পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। দুপুরে সিলেটের জালালাবাদ সেনানিবাসের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে 17 পদাতিক ডিভিশনের অধীনে এই পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন করেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, এদেশকে যেন কেউ অবহেলা করতে না পারে সেজন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের সম্পদ, দেশের মানুষের ভরসা বিশ্বাসের প্রতীক। তাই পেশাদারিত্বের গুণগত মান অর্জনের জন্য আপনাদের সকলকে পেশাগতভাবে দক্ষ, সামাজিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সৎ এবং মঙ্গলময় জীবনের অধিকারী হতে হবে। পবিত্র সংবিধান এবং দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত আপনারা থাকবেন। আপনার ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের কর্তব্য সম্পাদনে একনিষ্ঠভাবে কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। আওয়ামী লীগের পর মেয়র পদে বিএনপির পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বেলা 11:30টায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তিনি নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য সেনা মোতায়েনের দাবি জানান। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আর মাত্র একদিন সুযোগ থাকায় সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় ছিল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। এ সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় শহরের কোর্ট এলাকায় অবস্থিত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। সকাল 11:30টায় কয়েকজন সমর্থককে সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে জেলা নির্বাচন কার্যালয়ে আসেন আলোচিত 7 খুন মামলার বাদীপক্ষের আইনজীবী ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, নগরবাসীর ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন তিনি। এই নির্বাচন কমিশনারের সর্বশেষ নির্বাচন, সেই হিসাবে আমরা অত্যন্ত আশা নিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। এখানে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড
তৈরি হয়নি। বৈধ অস্ত্র জমা নিতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন করতে হবে। আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমাদের 174টি কেন্দ্র থাকবে, কেন্দ্রগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলবো। গুরুত্বপূর্ণ কেন্দ্র বললে আমরা সেখানে ডেপ্লয়মেন্ট বেশি পাবো, এটা আমাদের উদ্দেশ্য। নির্বাচন কমিশনের একটি কেন্দ্রীয় মিটিং হবে আইন শৃঙ্খলার উপরে ডিসেম্বরের 2nd উইকে। সেখানে আমরা বিস্তারিত সব বিষয় নিয়ে আলোচনা করবো বা অন্যান্য যারা ইন্টেলিজেন্স এজেন্সির কর্মকর্তারা আছেন তারা এটি আলোচনা করবেন। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে প্রার্থী বাছাইয়ের কথা জানালেন তারা। আইবি মোটামুটি আমাদের এই নারায়ণগঞ্জ শহরটারে শান্ত রাখছে, ভালো রাখছে। তারা নির্বাচিত করলে ইনশাল্লাহ ভালো হবে। আইবির থেকে যাতে সাখাওয়াত হোসেন ভালো কাজ করে, সেই জন্য আমি সাখাওয়াত হোসেনকে একবার ভোট দিয়া পরীক্ষা করা যায়। আমরা চাই যে নির্বাচনটা সুস্থ সম্পর্ক হোক, আমরা সবাই যেন ভোট দিয়ে শান্তি পাই। বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। 5 ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে চূড়ান্ত নির্বাচনী প্রচারণা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে নির্বাচনের আগে মেয়রের পদ থেকে পদত্যাগ করার কথা রয়েছে সেলিনা হায়াত আইভীর। এই মুহূর্তে নারায়ণগঞ্জের নগর ভবনে আছেন রিপোর্টার রাশেদ লিমন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। রাশেদ, এই মুহূর্তে অবস্থান করছি যে আসলে যে ভবনটিকে কেন্দ্র করেই এই 22 ডিসেম্বর এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নগর ভবনের সামনে। এবং এই নগর ভবনের যে বর্তমান মেয়র, যিনি আসলে আওয়ামী লীগের যে আসছে এই 22 ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন, তিনি আসলে কিছুক্ষণের মধ্যেই হয়তো বা তার পদত্যাগ করবেন তার এবারের এই মেয়াদ থেকে। যেহেতু তিনি এবারের নির্বাচনেও লড়ছেন, তাই স্বপদে থেকে তিনি আসলে এই সিটি কর্পোরেশনে নির্বাচনে অংশ নিতে পারবেন না। তারই অংশ হিসাবে তিনি যেহেতু আগামীকাল 24 নভেম্বর তার মনোনয়নপত্র জমা দিবেন, তার আগে আইন অনুযায়ী তাকে পদত্যাগ করতে হবে এবং সেই হিসেবেই তিনি আজ হয়তোবা দুপুর নাগাদ পদত্যাগ করবেন। এবং তখন তিনি পদত্যাগের পরে তিনি হয়তোবা তার 5 বছরের এই প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরে এই 5 বছরে তার কিছু উন্নয়ন কর্মকাণ্ড, পাশাপাশি তার আগামী নির্বাচনে এই নারায়ণগঞ্জের মানুষ তাকে কেন ভোট দিয়ে আবারও নির্বাচিত করবেন, সেই বিষয়ে তিনি হয়তোবা সাংবাদিকের সঙ্গে কিছুটা সময় কথা বলবেন। এর আগে আমরা যদি দেখি রিটার্নিং অফিসের কার্যালয়ে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যেহেতু মাত্র একদিন বাকি, সেক্ষেত্রে কিন্তু রিটার্নিং অফিসের কার্যালয়ে কিন্তু আজকে যারা মনোনয়ন প্রত্যাশী রয়েছেন, শুধুমাত্র মেয়র প্রার্থী না, মেয়রের পাশাপাশি কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা লড়বেন, তাদের কিন্তু বেশ আনাগোনা আজকে পুরা সেই নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে, রিটার্নিং অফিসের কার্যালয় রয়েছে, সেই এলাকাটা কিন্তু পুরোপুরি ব্যস্ত ছিল। এবং আমরা দেখেছি আজকেই কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তিনি জয়ের ব্যাপারে আশাবাদ, নিজের এই জয়ের ব্যাপারে আশাবাদী, পাশাপাশি কিন্তু নির্বাচন কমিশনের কাছে বেশ কিছু দাবি দয়া তুলে ধরেছেন। পাশাপাশি আমরা যদি বলি সাধারণ মানুষের কথা যদি বলি একটু, যে নারায়ণগঞ্জ শহরে কিন্তু এখনো যেমন পোস্টার, লিফলেট, ব্যানার নেই, কারণ যদিও কোথাও নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয় নাই, কিন্তু নারায়ণগঞ্জ শহরে ঢুকলেই কিন্তু বোঝা যাবে যে একটা নির্বাচনী আবহ বইছে। সেক্ষেত্রে আপনি চায়ের দোকান বলেন বা যে কোনো আড্ডায় বা মানুষ যারা হাঁটছে বা আশেপাশে পত্রিকার দোকানগুলো, যেখানেই আসলে আলোচনা, সব আলোচনার কেন্দ্রবিন্দুই কিন্তু এই নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। এবং আপনি জানেন আওয়ামী লীগ কিংবা বিএনপি যেটাই হোক, দলীয় কোন্দলের কারণে কিন্তু এই নারায়ণগঞ্জ বরাবরই আলোচনার বিষয়। এবং এবার নির্বাচনকে সামনে রেখে সেই দলীয় কোন্দল দুটি দলের মধ্যে থাকছে, কিংবা দলের যারা কর্মী সমর্থক আছেন তারা কিভাবে এই, যেহেতু প্রথমবারের মতো এই দলীয় প্রতীকে এই নির্বাচনটি হচ্ছে, তারা কিভাবে আসলে মাঠে থাকবেন, এই বিষয়টি এখন মূল আলোচনার বিষয়। তবে সবকিছুর পরেও অনেকদিন পরে এই সিটি কর্পোরেশনের প্রথমবার হলেও আমরা দেখছি অনেকদিন পরে এই নৌকা আর ধানের শীষের যে একটি লড়াই, সেই লড়াইটি দেখার জন্য আসলে অপেক্ষা করছে এই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনবাসী। তো এই ছিল রাজু আমার কাছ থেকে এখনকার মতো সব শেষ। নারায়ণগঞ্জ থেকে সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। এদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতি গুরুত্ব সহকারে নেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে জাতির চলমান সংকট থেকে মুক্তি পাবে বলেও প্রত্যাশা তার। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই আশা প্রকাশ করেন।
একদলীয় পার্লামেন্ট কখনোই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে না। বিরোধী দলের উপর নজিরবিহীন দমনপীড়ন চালিয়ে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। সেই জন্যই এই প্রস্তাব পেশ করা হয়েছে। আমরা আশা করি এই প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি জাতিকে চলমান সংকট থেকে মুক্তি দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করবেন। দুপুরের সময় আরো থাকছে। সাভারের জিরাবোতে গ্যাস লাইটার কারখানার আগুনে দগ্ধ একজন ঢাকা মেডিকেলে মারা গেছে, 6 জনের অবস্থা আশঙ্কাজনক। এবং ঢাকা ও আশপাশের জেলা থেকে আন্তঃজেলা ডাকাত দলের 6 সদস্য গ্রেফতার, বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য, কাভার্ড ভ্যান ও মাইক্রোবাস জব্দ। ভয়াবহ নির্যাতনের পাশাপাশি আতঙ্ক সৃষ্টির মাধ্যমে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করতে ভিন্ন কৌশল নিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এখন একেবারে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে নির্যাতন শুরু করেছে তারা। মূলত সহানুভূতি দেখিয়ে বাংলাদেশ যাতে রোহিঙ্গাদের আশ্রয় দেয় সেজন্যই নাফ নদী তীরবর্তী 3টি এলাকায় আগুন দেওয়া হয়েছে। শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। মঙ্গলবার সকালে মিয়ানমারের রাখাইন রাজ্যের পূর্ব মুরারকুল এলাকার 3টি রোহিঙ্গা অধ্যুষিত পাড়ায় আগুন ধরিয়ে দেয় দেশটির সরকারি বাহিনী। নিকটবর্তী হওয়ায় রোহিঙ্গাদের বসতভিটা পুড়ে যাওয়ার ধোঁয়া বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ থেকেও দেখা গেছে। সে ধোঁয়া দেখে শিশু সন্তানকে নিয়ে নাফ নদীর তীরবর্তী পাহাড়ে দাঁড়িয়ে কাঁদছিলেন মোহাম্মদ আইয়ুব নামে এক রোহিঙ্গা। গত কয়েকদিন আগে তিনি পালিয়ে বাংলাদেশে চলে আসলো, সেখানে রয়ে গেছে তার অনেক আত্মীয় স্বজন। নিজে প্রাণে বাঁচলো, স্বজনদের নিয়ে তার উদ্বেগের শেষ নেই। গুড়া গুড়া ভয়নকল দূর মাঝে জলের দেড়ে দূর মাঝে ধরি ওর গুড়া ভয়নকল মেলা দে ঠালা মারি ওরে বাত বুতরে মানুষ থাকি ওরা হইন্দরাই দে হনকান আসারা ঠাই বললা জাগা না ভার হাই বললা বান না ভার গুড়া ভয়নকল লেড়াও ইয়ে গয় হাইনে ভারি। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় রোহিঙ্গা নির্যাতনকে মিয়ানমার সরকারের কৌশল হিসাবে দেখছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আর স্থানীয় প্রশাসন বলছেন সহানুভূতি দেখিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার সুযোগ নেই। রোহিঙ্গাদেরকে আগে বার্মা মন্ডু তারপর আর ওই জায়গায় নির্যাতন করতে, এখন দেখতেছি যে বাংলাদেশের সীমানা কাছাকাছি নির্যাতন করতেছে, কারণ এখানে তারা চলে আসার জন্য। রোহিঙ্গাদের উপরে যে অত্যাচার হোক, যে নির্যাতনটাই হচ্ছে তার জন্য সেটা ওদের অভ্যন্তরীণ বিষয়, ওই দেশের অভ্যন্তরীণ বিষয়। আর আমাদের দেশে যদি তারা প্রবেশ করতে চেষ্টা করে, আমাদের বিজিবি আদি দল নিয়ম অনুযায়ী যে কাজটা করে প্রতিহত করার তারা সেটা চেষ্টা করবে। এদিকে মিয়ানমারে নির্যাতন চালানোর ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টেকনাফের রাখাইন পাড়াগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মিয়ানমার পার্শ্ববর্তী সীমান্ত একটা ঘটনা সেখানে ঘটতেছে বা হচ্ছে, সেজন্য তারা হয়তো একটু ভয় করতে পারে, কিন্তু আমরা তাদেরকে বলছি যে না, ভয় করার কোনো কিছু নাই। মিয়ানমার ঘটনাকে কেন্দ্র করে কোনো সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হতে না পারে সেই জন্য আমরা বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ পুলিশ সমন্বয়ে এবং স্থানীয় মেম্বার, চেয়ারম্যান, আমাদের কমিটি, পুলিশ সবাইকে নিয়ে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বত্র চেষ্টা করতেছি। রোহিঙ্গা ভিত্তিক সন্ত্রাসী সংগঠন আরএসওর হামলায় মিয়ানমারে 19 জন সীমান্তরক্ষী পুলিশ নিহত হওয়ার জেরে গত এক সপ্তাহের বেশি সময় ধরে রোহিঙ্গাদের উপর নির্যাতন চালাচ্ছে সেই দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিতরণের ক্ষেত্রে কিছুটা ভিন্ন কৌশল নিয়েছে সে দেশের সরকার। আগে রাখাইন রাজ্যের দূরবর্তী এলাকাগুলোতে রোহিঙ্গাদের নির্যাতন করা হতো, কিন্তু এখন একেবারে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রোহিঙ্গা পাড়াগুলোতে নির্যাতন চালানো হচ্ছে, যাতে তারা দ্রুত বাংলাদেশে প্রবেশ করতে পারে। এক্ষেত্রে নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন এর ফলে বাংলাদেশে অনুপ্রবেশের পরিমাণ আরও বাড়তে পারে। এক্ষেত্রে সরকারের উচিত কূটনীতিক চ্যানেলে এর জন্য সমাধানের পথ খুঁজে। টেকনাফের দমদমিয়া সীমান্ত থেকে কমল দে, সময় সংবাদ। এদিকে রোহিঙ্গাদের উপর অভিযান জোরদারে নতুন করে কয়েকশো পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিতে শুরু করেছে মিয়ানমার। যৌথ বাহিনীর অব্যাহত বর্বরতার মধ্যে এই ধরনের পদক্ষেপ আঞ্চলিক সহিংসতাকে আরো বাড়িয়ে দেবে বলে উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। এ হলো মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোর তাণ্ডবের চিহ্ন। প্রায় প্রতিদিনই দেশটির সেনা ও পুলিশ চড়াও হচ্ছে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর। প্রাণ বাঁচাতে নাফ নদী পাড়ি দিয়ে তারা দলে দলে ভিড়ছে বাংলাদেশ সীমান্তে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। আর মুসলমানের দেশ করে আর ঘর ঘুরা দি ফেলাইয়ে আর বেড়াইন গুলি মারি মারি ফেলাইয়ে কিছুর জরা দিয়ে। এদিকে সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোয় অভিযান জোরদারে নতুন নতুন কৌশল নিচ্ছে মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজ্যের সিত্তে শহরের পুলিশ ঘাঁটিতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে সদ্য কৈশোর পেরোনো অমুসলিমদের।
জরুরি প্রয়োজনে যেন আমরা দক্ষ পুলিশ সদস্য পাই, এজন্যই 112 দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। মার্শাল আর্ট, ভারী ভারী অস্ত্রের ব্যবহার ও দাঙ্গা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ শেষে সবাইকে অভিযানে পাঠানো হবে। সাম্প্রতিক দমনপীড়নের মধ্যে পুলিশের আরো কঠোর অভিযানে নামার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। শিক্ষাগত যোগ্যতা বা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নিয়োগ এবং অদক্ষ কর্মীদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কারণে ওই এলাকায় সংঘাত ও রক্তপাত বাড়বে বলে আশঙ্কা তাদের। মিয়ানমার সরকার সন্ত্রাস বিরোধী অভিযানের নামে জাতিগত দমনপীড়ন চালাচ্ছে। রাখাইন রাজ্যে পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান এখন প্রশ্নবিদ্ধ। ওইসব বাহিনীতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের কোনো প্রতিনিধি না থাকায় স্বচ্ছতা নিয়ে সন্দেহ থেকেই যায়। চলতি বছরের অক্টোবরে রাখাইন রাজ্যের একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় 9 পুলিশ সদস্য নিহত হয়। রোহিঙ্গারা এই হামলা চালিয়েছে অভিযোগ তুলে বিভিন্ন রোহিঙ্গা অধ্যুষিত গ্রামে ক্লিয়ারেন্স অভিযানে নামে সেনাবাহিনী। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও গণমাধ্যমকে ঢুকতে না দেয়ায় সেখানকার সঠিক পরিস্থিতি যাচাই করাও সম্ভব হচ্ছে না। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে 70 জন রোহিঙ্গা এবং 4 দালালকে আটক করা হয়েছে। তাদের মধ্যে 10 জনকে টেকনাফ থানায় এবং 64 জনকে উখিয়া থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানায় সকালে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্ত দিয়ে বেশ কয়েকজন রোহিঙ্গা অনুপ্রবেশ করে। এ তথ্যের ভিত্তিতে বালুখালী ও থাইংখালীতে অভিযান চালিয়ে 2 দালাল সহ 62 রোহিঙ্গাকে আটক করা হয়। একই সময় টেকনাফের হোয়াইংকং ইউনিয়নের উনচিরিপাং সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় আরও 8 রোহিঙ্গার পাশাপাশি 2 দালালকে আটক করা হয়। এদিকে টাকার বিনিময়ে দালালরা রোহিঙ্গাদের অনুপ্রবেশে সাহায্য করছে বলে জানিয়েছে পুলিশ। একই সাথে তারা নিশ্চিত করেছে আটক দালালদের মধ্যে একজন উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা। রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশ চেষ্টায় সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কক্সবাজারে পতাকা বৈঠকে বসেছে বিজিবি ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে বিজিবির রেস্ট হাউসে বৈঠক শুরু হয়। এর আগে সকালে বিজিপির 31 সদস্যের প্রতিনিধি দল কক্সবাজারে পৌঁছলে বিজিবির পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমার থেকে রোহিঙ্গা নারী পুরুষ বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বিকেল 4টায় এ বৈঠক শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে বিজিবির পক্ষ থেকে ব্রিফ করা হবে। এদিকে বৈঠককে ঘিরে কক্সবাজার সমুদ্র সৈকতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশুলিয়ার কালার ম্যাচ গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধদের মধ্যে এক শিশু মারা গেছে। এছাড়া চিকিৎসাধীন 19 জনের শ্বাসনালী পুড়ে যাওয়ায় সবাই ঝুঁকিতে আছে বলে জানিয়েছেন চিকিৎসক। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আঁখি। শিশুটির শরীরের প্রায় 35% পুড়ে গিয়েছিল। এদিকে ঢাকা মেডিকেলে গিয়ে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান বিভাগীয় কমিশনার। আখির পরিবারকে 20,000 এবং আহতদের প্রত্যেক পরিবারকে 10,000 টাকা করে দেয়া হবে বলে জানান তিনি। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার কালার ম্যাচ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে 34 জন অগ্নিদগ্ধ হয়। মোস্টলি মানে ইনহেলেশন বার্ন আছে এবং সবাই আসলে এর জন্য রিস্ক একটু বেশি। অনেকের হয়তো বার্ন কম আছে 20%, কিন্তু ইনহেলেশন বার্ন থাকলে আমরা জানি রিস্কটা ডবল হয়ে যায় টোটালি। এই জন্য আমাদের 35% বার্ন কিন্তু পেশেন্ট কিন্তু মারা গেছে, কারণ তার ইনহেলেশন বার্ন থাকার কারণে। এর জন্য সবাই আসলে আমাদের এখানে যারা আছে সবাই রিস্কের মধ্যে আছে এবং ইন ডেঞ্জারের মধ্যে আছে। আমরা কাউকে ডেঞ্জারের বাইরে রাখতেছি না, সবাই আমরা ওইভাবেই ট্রিট করতেছি। ঝিনাইদহে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার পা কেটে ফেলার ঘটনায় মামলার প্রধান আসামি কামাল সহ 14 জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী আশরাফুজ্জামান এই আদেশ দেন। মামলার 16 আসামির মধ্যে এর আগে সকালে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছু সময় পর মামলার অন্য 13 আসামি আদালতে আত্মসমর্পণ করে। পরে 14 আসামিকে আদালতে তোলা হলে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। গত 16 অক্টোবর বখাটেরা শাহানুর বিশ্বাসকে পিটিয়ে গুরুতর আহত করলে অস্ত্রোপচার করে তার 2 পা কেটে ফেলতে হয়। পরে গত 6 নভেম্বর শাহানুরের ভাই বাদী হয়ে কালীগঞ্জ থানায় 16 জনকে আসামি করে মামলা করেন। সেদিনই মামলার 2 আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। ঢাকা ও আশপাশের জেলা থেকে আন্তঃজেলা ডাকাতি দলের 6 সদস্যকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ। তাদের কাছ থেকে ডাকাতি করা বিপুল পরিমাণ
রাসায়নিক দ্রব্য, একটি কাভার্ড ভ্যান ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। সকালে সবুজবাগ থানায় সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গেল 17 নভেম্বর দেশের বাইরে থেকে একটি ওষুধ কোম্পানির বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্যের চালান আসে। শাহজালাল বিমানবন্দরে রাসায়নিক দ্রব্য খালাস করে নিয়ে আসার সময় খিলগাঁও ফ্লাইওভার এলাকায় কৌশলে গাড়ি থামিয়ে চালককে মারধর করে মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সবুজবাগ থানায় মামলা হলে পুলিশ পুরান ঢাকার লালবাগ, গাজীপুর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করে। ডাকাতি করা সব মালামাল জব্দ করা হয়েছে বলেও দাবি পুলিশের। প্রথমে একটি মোটরসাইকেল ওই কাভার ভ্যানের সাথে অ্যাক্সিডেন্টের একটা ভান করে এবং অ্যাক্সিডেন্টের করে তারা গাড়িটাকে থামায়। বাই দিস টাইম একটি মাইক্রোবাস ওখানে চলে আসে। মাইক্রোবাসের যে লোকজন ছিল তারা মূলত পুলিশের কাছে তাদেরকে নিয়ে যাবে বলে অস্ত্রশস্ত্রের ভয় দেখায় তাদেরকে গাড়িতে উঠায়। অপর একটা পার্টি এসে ওই এসিআই এর যে কাভার ভ্যানটি ছিল সেটি তারা নিয়ে তার মালামালগুলো লুণ্ঠন করে নিয়ে চলে যায়। রাজধানী সহ সারা দেশের স্কুলগুলোতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। চলতি মাসেই শেষ হচ্ছে প্রায় সব বেসরকারি স্কুলের ফর্ম বিতরণ, আর সরকারি স্কুলগুলোর ফর্ম বিতরণ শুরু হবে আগামী 30 নভেম্বর। বরাবরের মতো এবারও প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষাবিদরা বলছেন, শিশুর শিক্ষা জীবনের শুরুতেই লটারি বা পরীক্ষা কোনোটিই গ্রহণযোগ্য নয়। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। নতুন বছর এলেই সন্তানের ভর্তি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে অভিভাবকদের। সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাতে রাত দিন ছুটতে হয় শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম থাকায় শেষ পর্যন্ত প্রতিযোগিতার দৌড়ে কেউ হেরে যান, কারো হয়তো পূরণ হয় স্বপ্ন। অভিভাবকদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা প্রথম শ্রেণীতে ভর্তি নিয়ে। একসময় পরীক্ষার মাধ্যমে এ শ্রেণীতে ভর্তি করানো হলেও এখন তা হচ্ছে লটারির মাধ্যমে। এ নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। ওইটার জন্য কোচিং এইটা ওইটা সবকিছুই করতে হয়, কিন্তু মানে লটারির জন্য তো এটা কিছুই করা লাগে না। ভালো স্কুলটাতে ভর্তি করার জন্য বাচ্চাকে এত প্রেসার দিচ্ছি যে এটা আসলে সার্বিকভাবেই ক্ষতি হচ্ছে। মানসম্মত এরকম ভালো ভালো স্কুলের শাখা বা যেভাবে হোক এভাবে বাড়ানো একান্ত দরকার। লটারি পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া স্কুল শিক্ষকদের। প্রথম শ্রেণীতে সে ভর্তি হবে, কেন তাকে ইন্টারভিউ দিতে হয়, তাকে লটারির সম্মুখীন হতে হয়? লটারি সিস্টেম ইটস নট ব্যাড, বাট লটারিতে অ্যাপিয়ার করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে। এ প্রক্রিয়াকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষাবিদরা বলছেন, যত দ্রুত সম্ভব লটারি থেকে বের হয়ে আসতে হবে। এটা পরিপূর্ণভাবে অসন্তোষজনক একটি পদ্ধতি এবং অযৌক্তিক পদ্ধতি। সেক্ষেত্রে শিক্ষার মানে যে ধস নামবে সেটা অবধারিত। বাংলাদেশে একটা বড় খাত আছে, সেটা হলো অপচয় খাত। অপচয় খাতে অপচয় কমিয়ে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো দরকার। সকলের সমান সুযোগ নিশ্চিত করতে সরকারি স্কুলগুলোর মান বাড়ানোর পাশাপাশি সমমানের স্কুল প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। মানসম্মত অনেক স্কুল বাড়ছে, তাই এগুলোতে আস্তে আস্তে চাপ কমবে এবং আস্তে আস্তে যখন আমরা মানসম্মত বেশিরভাগ করতে পারবো তখন এই চাপটা আর বেশি অনুভব হবে না। শিক্ষা বোর্ড অনুমোদিত প্রায় 2500 শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লড়বেন 1.5 লাখেরও বেশি শিক্ষার্থী। তবে মূল প্রতিযোগিতা হবে মানসম্মত কিছু শিক্ষা প্রতিষ্ঠানের 20,000 আসন ঘিরে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। ব্যক্তিগত ইমেইল এবং ক্লিন্টন ফাউন্ডেশন নিয়ে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত না চালানোর সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের। খানাখন্দক, কাদামাটি আর নোংরা পানির ডিপো এখনো যশোরের কেন্দ্রীয় বাস টার্মিনাল। নির্মাণের পর 13 বছর পেরিয়ে গেলেও নেওয়া হয়নি সংস্কারের কোনো উদ্যোগ। সন্ধ্যার পর এটি পরিণত হয় ভুতুড়ে পল্লীতে। এতে চরম ভোগান্তির শিকার হতে হয় যাত্রী ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের। পৌর কর্তৃপক্ষ বলছে, আগামী শুষ্ক মৌসুমে টার্মিনালটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। জুয়েল মৃধার তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 2002 সালে 2.5 কোটি টাকা ব্যয়ে যশোর শহরের শেষ প্রান্ত শঙ্করপুর হরিণার বিলে নির্মাণ করা হয় যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নেওয়া হয়নি কোনো সংস্কারের উদ্যোগ। ফলে অযত্ন অবহেলায় এখন ময়লা আবর্জনা, নোংরা পানি আর পুরনো যানবাহনের ডিপোতে পরিণত হয়েছে। ফাটল ধরেছে টার্মিনাল ভবনে, আর ভেতরের রাস্তা ভেঙে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সব সময় জমে থাকে পানি। এছাড়া টার্মিনালের ল্যাম্পপোস্টগুলোতে বাতি না থাকায় সন্ধ্যার পর নিরাপত্তাহীনতায় ভোগেন টার্মিনাল ব্যবহারকারীরা। প্রত্যেকটা কাউন্টার ভাঙাচোরা, বিল্ডিং গুলো ভেঙে যাচ্ছে, পানি জমে যায়, বড় বড় গর্ত। আমরা গাড়িগুলো নিয়ে গেলে গাড়ি ড্যামেজ হয়, পাতি ভেঙে যায়। গাড়িগুলোর ব্যাকলাইট গুলো চুরি হয়ে যাচ্ছে,
সন্ধ্যার পরে এখানে মাদকের আস্তানা হচ্ছে, এখানে ইয়াবা বিক্রি হচ্ছে। নাম আধুনিক বাস টার্মিনাল হলেও যাত্রীদের বসার স্থানটি দখলে থাকে ভবঘুরেদের। একটা লোক বসবে, একটু সিকিউরিটি ভাবে, একটু পানি খাবে, একটু বাথরুমে যাবে, কোথায় পাবেন ভাই পানি? এখানে টিউবওয়েল নাই তো ভাই। বাথরুম পুরুষ মহিলা একই সাথে। টার্মিনাল ব্যবহারকারীরা বলছেন, আদায়কৃত টোল থেকে প্রতি বছর সামান্য খরচ করলেই এই টার্মিনালের চিত্র বদলে যেত। পৌর কর্তৃপক্ষ আমরা টোল যথেষ্ট আকারে টোল নেছে, এইখান থেকে সিকি পরিমাণও এই টার্মিনালের পিছনে খরচ করেন, তাই যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল একটা জমজমাট এবং আধুনিক বাস টার্মিনাল হবে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে, আগামী শুষ্ক মৌসুমেই টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। ভাঙা ইট ওটা দিয়ে আমরা নির্মাণ এবং সংস্কার করেছি এবং এই শুষ্ক মৌসুমে ওটাকে সম্পূর্ণভাবে মেরামত করা হবে এবং পুনর্নির্মাণ করা হবে। এ বাস টার্মিনাল থেকে প্রতিদিন 22টি রুটে 5 শতাধিক যাত্রীবাহী বাস চলাচল করে। এখান থেকে পৌর কর্তৃপক্ষ বছরে প্রায় 42 লাখ টাকা টোল আদায় করে থাকে। সময় সংবাদ, যশোর। সারা দেশের সার্কেল অফিসে আগামীকাল প্রথমবারের মতো একযোগে শুরু হচ্ছে আয়কর সপ্তাহ। 30 নভেম্বর আয়কর দিবস এবং রিটার্ন দাখিলের সবশেষ সময়কে সামনে রেখে করদাতাদের সুবিধার্থে আয়কর সপ্তাহ উদযাপন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। রিটার্ন দাখিলের সংখ্যা অনেক বাড়বে বলে প্রত্যাশা এনবিআরের। এদিকে বেশি আয়ের নাগরিকদের করের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। করদাতাদের কর প্রদানে উদ্বুদ্ধ করতে 2010 সাল থেকে প্রতি বছর আয়কর মেলার আয়োজন করছে এনবিআর। এরই ধারাবাহিকতায় এবছর নভেম্বরে অনুষ্ঠিত হয় সপ্তাহব্যাপী আয়কর মেলা। এক্ষেত্রে ব্যক্তি শ্রেণীর করদাতারা মেলায় রিটার্ন দাখিলে বেশি আগ্রহী হওয়ায় মেলার পাশাপাশি এবার সারা দেশে কর সপ্তাহ উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। সংস্থাটির কর্মকর্তারা জানান, ওয়ান স্টপ সার্ভিস না পেলেও কর অফিসে মেলার পরিবেশে রিটার্ন দাখিলের সুযোগ পাবেন করদাতারা। আমরা চাই যে আমাদের কর অফিসগুলো সেই মেলার মতো পরিবেশে যাতে আয়কর রিটার্ন করদাতারা জমা দিতে পারেন। যে সমস্ত কর অঞ্চলগুলি সামনে জায়গা থাকবে সেখানে হয়তো তারা একটা 2-3টা বুথের ব্যবস্থা করবে যাতে রিটার্নগুলি এক জায়গায় নিতে পারে। প্রয়োজনীয় পরামর্শটাও সেখানে দেওয়ার জন্য তারা বসবে কর্মকর্তারা, যাতে সহজেই করদাতারা আসে রিটার্ন জমা দিতে পারে। এদিকে অর্থ বছরের প্রথম 5 মাসে নিবন্ধিত করদাতার সংখ্যা 23.5 লাখ অতিক্রম করায় এবার রিটার্ন দাখিলের সংখ্যা অনেক বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 4-5 মাসে প্রায় 4 থেকে 5 লক্ষ করদাতা নতুনভাবে নিবন্ধিত হয়েছে। আগে যে স্বল্প সংখ্যক রিটার্ন দাখিল করা হয় এই ধরনের একটি বিষয় ছিল। আশা করি এবছর থেকে যে আমরা উন্নয়নের সাথে সাথে দেশের আয়করদাতার সংখ্যাও বাড়বে। বিশ্লেষকরা বলছেন, আইনি বাধ্যবাধকতার কারণে চাকরিজীবী করদাতার সংখ্যা বাড়লেও বিপুল সংখ্যক বড় করদাতা এখনো করের আওতার বাইরে আছে। করদাতার সংখ্যা বাড়লো কিন্তু করের সংখ্যা কিন্তু বাড়ে না, কারণ এরা সবই হচ্ছে এই বিভিন্ন চাকরিজীবী মানুষ। জয়েন্ট স্টক কোম্পানিতে দেখা গেছে যে যত কোম্পানিকে ওনারা রেজিস্ট্রেশন দিয়েছেন তার ভিতরে প্রায় 86,000 কোম্পানি এখনো আমাদের করের আওতায় আসেনি। এমন ব্যক্তি আছেন সমাজে বা বিভিন্ন জায়গায়, ব্যবসায়ী আছে, হ্যাঁ, যার ভালো ধরনের আয় আছে কিন্তু সে করদাতা হয়নি। 30 নভেম্বরের পর এবার ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের সময় আর বাড়াবে না এনবিআর। এরপর জরিমানা দিয়ে রিটার্ন দাখিল করতে হবে। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ব্যক্তিগত ইমেল এবং ক্লিন্টন ফাউন্ডেশন নিয়ে হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত চালাবে না নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা বলেন হোয়াইট হাউসের মুখপাত্র জশ অর্নেস্ট। এর আগে ট্রাম্পের প্রচার শিবিরের সাবেক ব্যবস্থাপক কেলিয়ান কনওয়ে একই বক্তব্য দেন। মার্কিন সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কেলিয়ান বলেন, হিলারির অভিযোগগুলো নিয়ে আর ঘাটাঘাটি করতে চান না ট্রাম্প। গেল অক্টোবরের শুরুতে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার দ্বিতীয় বিতর্কে হিলারিকে হুমকি দিয়ে ট্রাম্প বলেছিলেন, তিনি বিজয়ী হলে বিশেষ কৌশলী নিয়োগ করে অভিযোগগুলো খতিয়ে দেখতে বলবেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরিকাঘাতে নিহত শিক্ষিকা নাজমা খানমের হত্যা মামলার শুনানি আবারও পিছিয়ে আগামী 19শে ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। মামলার আসামি জনাথন গ্যালভেস মার্টিনের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোয় মঙ্গলবার শুনানি হয়নি। এই অবস্থায় নাজমা খানমের স্বজনরা দ্রুত মামলা নিষ্পত্তি করে হত্যাকারী গ্যালভেজের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নিউ ইয়র্ক থেকে শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বাংলাদেশি শিক্ষিকা নাজমা খানমের হত্যাকারী জনাথন গ্যালভেজ মার্টিনকে মঙ্গলবার কুইন্স ক্রিমিনাল কোর্টে তোলা হয়। তার পক্ষে কোনো আইনজীবী না থাকায় দ্বিতীয়বারের মতো মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়। এদিন নাজমার ছেলে নাইমুল আলম সহ কয়েকজন স্বজন আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। তারা সুষ্ঠু বিচার দাবির পাশাপাশি হেট ক্রাইমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। এ সময় নাজমার বোনের ছেলে ও নিউ ইয়র্ক পুলিশের গোয়েন্দা কর্মকর্তা হুমায়ুন কবির আগামী শুনানিতে ভালো খবর পাওয়ার আশা প্রকাশ করেন। খুনের কেসটা এত প্লেন হয়ে গিয়েছেন যে খুনি নিজেই স্বীকার করেছেন তিনি খুন করেছেন, যার কারণে মনে হচ্ছে যে আমরা একটা সুফল খবর পাবো এবং তার নতুন যেই কোর্টের ডেট আমি কমিউনিটির যেই নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব খুনির যেন উপযুক্ত শাস্তি হয়। আমার মায়ের যে কেস এটার হিয়ারিং ডেট ছিল, নেক্সট কোর্ট হচ্ছে ডিসেম্বরের 19 তারিখে হিয়ারিং ডেট। সো আশা করা যায় যে আমরা নেক্সট 19 তারিখে কোনো একটা ভালো রেজাল্ট পাবো। আমরা আসলে মেন্টালি খুবই আপসেট হয়ে আছি, আসলে এরকম একটা ঘটনা আমরা কেউ মেনে নিতে পারতেছি না। এখন থার্ড টাইম আমরা মনে করতেছি আমাদের ন্যায্য জাজমেন্ট হবে এবং আমি সবাইকে অনুরোধ করব যে এই আমাদের এখন নিউ ইলেক্টেড ট্রাম্প যে তার কারণে যেন আমাদের কোনো রকম এই জাজমেন্টে ক্ষতি না হয়। দ্বিতীয়বারের মতো মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বারবার এভাবে ওর ডেট চেঞ্জ করা হয়েছে, এর আগেও ডেট ছিল, এটাকেও চেঞ্জ করা হয়েছে। আমি জানি না কেন এটা এইভাবে বারবার মানে ডেট চেঞ্জ হচ্ছে এবং অনেক লেন্দি প্রসেসিং এ চলে যাচ্ছে। আগামী শুনানিতেও গ্যালভেজের পক্ষে কোনো আইনজীবী পাওয়া না গেলে সরকারের পক্ষ থেকে একজন আইনজীবীকে নিয়োগ দেয়া হতে পারে বলে জানা গেছে। গত 31শে আগস্ট রাতে স্বামীর সঙ্গে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে নিহত হন বাংলাদেশি শিক্ষিকা নাজমা খানম। পরে তার হত্যাকারী গ্যালভেজকে গ্রেফতার করে পুলিশ। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বিপিএল এর খবর শেষ হয়েছে ঘরোয়া ক্রিকেটের জমজমাট আসর বিপিএল এর চট্টগ্রাম পর্ব। আবারও ঢাকায় ফিরছে বিপিএল। সবগুলো ম্যাচই হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুদিন বিরতির পর 25 নভেম্বর রংপুর রাজশাহীর ম্যাচ দিয়ে শুরু হবে ঢাকা পর্বের খেলা। এদিন সন্ধ্যায় বরিশাল বুলসের মুখোমুখি হবে খুলনা। 26 নভেম্বর মাশরাফির কুমিল্লার মুখোমুখি হবে সাকিবের ঢাকা। দ্বিতীয় ম্যাচে লড়বে খুলনা ও রাজশাহী। 4 ডিসেম্বর পর্যন্ত চলবে ঢাকা পর্বের খেলা। এরপর একদিন বিরতি দিয়ে শুরু হবে এলিমিনেটর ম্যাচ। 6 ডিসেম্বর মিরপুরে হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। 7 ডিসেম্বর হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। 8 ডিসেম্বর বিরতি দিয়ে 9 ডিসেম্বর হবে চতুর্থ আসরের জমকালো ফাইনাল ম্যাচ। বৃষ্টির বিষয়টি মাথায় রেখে ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে এবার। চট্টগ্রামে 6 দিনে মোট 11টি ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে নিজেদের 4 ম্যাচের 3টিতেই জয় পেয়েছিল স্বাগতিক চিটাগাং ভাইকিংস। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর। আজ ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে বড় ক্লাবগুলো। সেল্টিকের মুখোমুখি হবে গ্রুপ সির শীর্ষে থাকা বার্সেলোনা। এছাড়া ভিসেন্তে ক্যালদেরনে অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ পিএসভি আইনথোভেন। এদিকে এমিরেটস স্টেডিয়ামে গ্রুপ এ এর ম্যাচে আর্সেনাল মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেইর। সবগুলো ম্যাচ শুরু হবে রাত 1:45টায়। সেল্টিক পার্কে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হবে স্বাগতিকরা। আগের লেগে বার্সার বিপক্ষেই ন্যু ক্যাম্পে 7-0 গোলে বিধ্বস্ত হয়েছিল দ্য সেল্টিক্স। এবার তাই প্রতিশোধের মিশন স্কটিশ প্রিমিয়ারশিপ চ্যাম্পিয়নদের সামনে। আগের লেগে হ্যাট্রিক করা বার্সা সুপারস্টার লিওনেল মেসি অসুস্থতা কাটিয়ে ফিরছেন এই ম্যাচে। এছাড়া কার্ড জটিলতায় গেল ম্যাচে মালাগার বিপক্ষে মাঠে নামতে না পারা লুইস সুয়ারেজও ফিরবেন। সঙ্গে কাতালান শিবির সামলাতে নেইমার, ইনিয়েস্তা, র্যাকিটিচরা তো আছেনই। দুদলের পরিসংখ্যানও কথা বলছে অতিথিদের পক্ষেই। চ্যাম্পিয়ন্স লিগের 9 বারের দেখায় সেল্টিকের বিপক্ষে 7 জয় আছে বার্সেলোনার। তাই সেল্টিকের জন্য ম্যাচটি প্রতিশোধের হলেও বার্সা চাইবে এ ম্যাচেও জয় তুলে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখতে। আরেক ম্যাচে ভিসেন্তে ক্যালদেরনে ডাচ ক্লাব পিএসভির মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। গেল ম্যাচেই যারা নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে 3-0 গোলে। তবে পিএসভির বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে রোজি ব্লাঙ্কোসরাই। এখন পর্যন্ত ডাচ ক্লাবটির বিপক্ষে কোনো ম্যাচে হারতে হয়নি তাদের। তাছাড়া গ্রুপ ডির শীর্ষে থাকা অ্যাটলেটিকোই একমাত্র ক্লাব যারা এখন পর্যন্ত আসরের প্রতিটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে। এদিকে রিয়ালের বিপক্ষে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন গ্রিজম্যান। তাই কিছুটা হলেও চিন্তামুক্ত কোচ সিমিওনে।
এদিকে গ্রুপ এর হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর্সেনাল মাঠে নামবে ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মের বিপক্ষে। দুদলেরই সমান 10 পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে এগিয়ে টেবিলের শীর্ষে গানাররা। আগের লেগে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়লেও এবার তার পুনরাবৃত্তি করতে চায় না কেউই। যদিও ইনজুরি সমস্যা আছে দুদলেরই। আর্সেনালের কাজোরলা, পেরেজ, ওয়েলব্যাকদের থাকতে হবে সাইড বেঞ্চে। এছাড়া অ্যালেক্সিস সানচেজকে কোচ আর্সেন ওয়েঙ্গার মূল একাদশে রাখলেও এখনই পুরোপুরি সুস্থ না হওয়ায় তার স্থলাভিষিক্ত হতে পারেন অলিভার জিরুড। অন্যদিকে পিএসজিতে অ্যাঙ্গেল ডি মারিয়ার পাশাপাশি পাস্তর, আদ্রিয়েনদের ইনজুরি নিয়েও আছে শঙ্কা। ফারজানা মুমু, সময় সংবাদ। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন প্রধানমন্ত্রী। সিলেটে 11 পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন। অভ্যন্তরীণ কোন্দল সহ নানা সমস্যায় জড়িয়ে পড়েছে তৃণমূল আওয়ামী লীগ। নিরসনে কঠোর অবস্থানে কেন্দ্র, সংগঠনকে শক্তিশালী করে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। নারায়ণগঞ্জ সিটির নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ। মনোনয়নপত্র নিলেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন। রোহিঙ্গাদের বের করে দিতে সীমান্তের কাছে অত্যাচার চালাচ্ছে মিয়ানমারের সেনারা। উখিয়া টেকনাফ থেকে 70 রোহিঙ্গা সহ 4 দালাল আটক। দুদেশের পতাকা বৈঠক চলছে। এবং সারা দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু। প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। প্রক্রিয়াকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।